একবার ভেবেই দেখুন, যদি আপনি 100 বছরের পুরনো কোটি কোটি টাকার সোনার খোঁজ পেয়ে যান তাহলে কেমন হয়। কিন্তু সেই সকল সোনা কোনো সাধারণ জায়গাতে নয়, বরং শহরের সবথেকে ভয়ানক জেলের নিচে দাফন করা আছে। তবে আপনি যেমন তেমনভাবে জেলের মধ্যে প্রবেশও করে গেলেন, কিন্তু সেই ভয়ানক জেলে, যার মধ্যে রয়েছে অনেক খতরনাক আসামি এবং উচ্চমানের সিকিউরিটিতে ঘেরা, সেখান থেকে এত পরিমাণে সোনা নিয়ে আপনি কিভাবে বেরিয়ে আসবেন? চলুন দেখা যাক। চায়নার একটি ক্যাসিনো, যেখানে একজন ফিল্ম প্রডিউসার কিছু স্ক্রিপ্ট রাইটারদের সাথে কথা বলছেন। তিনি একজন স্ক্রিপ্ট রাইটারের উপর প্রচণ্ড রেগেও ছিলেন, ঠিক সময় মতো তার সিনেমা স্ক্রিপ্ট না লেখাতে। এখানে আমরা জ্যাংয়ের সাথেও পরিচয় হই। সেও একজন সিনেমার গল্প লেখক, মানে স্ক্রিপ্ট রাইটার। তার স্বপ্ন হলো সে তার নিজের লেখা গল্প দিয়ে একটি সিনেমা বানাবে। তবে একটি সিনেমা বানাতে ঠিক কতটা টাকা লাগে সেটা আমরা সবাই জানি। কিন্তু বর্তমান সময়ে জ্যাংয়ের কাছে সেই পরিমাণে টাকা নেই। এই কারণেই জ্যাং ওই ফিল্ম প্রডিউসারের হয়ে কাজ করছে। আজ সে তার সাথে দেখা করার জন্য এখানে এসেছে। তবে অন্য ওই স্ক্রিপ্ট রাইটারকে মারতে দেখে জ্যাং প্রচণ্ড ঘাবড়ে যায়, কারণ তারও এখনও স্ক্রিপ্ট সম্পূর্ণ লেখা হয়নি। তাই আগে থেকেই সে প্রডিউসারের কাছে ক্ষমা চেয়ে স্ক্রিপ্ট সম্পূর্ণ লেখার জন্য এখনও 1 মাস সময় চায়। তবে ওই প্রডিউসার প্রচণ্ড রেগে তাকে মাত্র 4 দিনের সময় দেয়। আর যদি সে এই 4 দিনের মধ্যে সম্পূর্ণ স্ক্রিপ্ট না লিখতে পারে, তাহলে তাকে প্রডিউসারের সকল টাকা ফেরত দিতে হবে, নইলে তার হাতে মরতে হবে। এই সব কিছু শুনে উদাস হয়ে জ্যাং বাড়ি ফেরে এবং বাকি স্ক্রিপ্টের উপর কাজ শুরু করে দেয়। তবে অনেকটা সময় কাজে মন দেওয়ার পরেও সঠিক কিছু লিখতে পারে না। শেষমেশ রেগে গিয়ে ঘরে জিনিসপত্র এদিক ওদিক ফেলে দেয় এবং চুপচাপ হাতে বিয়ার নিয়ে বসে পড়ে। তখনই পাশে পড়ে থাকা একটি বাক্সতে তার নজর যায়, যেটা তার গ্র্যান্ডফাদার মৃত্যুর আগে তার জন্য রেখে গেছিল। সেই বাক্সের মধ্যে জ্যাং তার গ্র্যান্ডফাদারের লেখা একটি চিঠি পায়। তবে যেহেতু বেশ অনেকটাই ড্রিঙ্ক করেছিল সে, যার কারণে চিঠিটি পড়তে পড়তে ঘুম চলে আসে। তখনই স্বপ্নে সে তার গ্র্যান্ডফাদারকে দেখতে পায়, যিনি তাকে একটি গোপন গুপ্তধনের ঠিকানা সম্পর্কে বলেন। তিনি জানান অনেক বছর আগে তিনি তাদের পৈতৃক সম্পত্তি, মানে আগের বাড়ির নিচে প্রচুর পরিমাণে সোনা মাটির নিচে রেখে দিয়েছিলেন, যার বর্তমান বাজার মূল্য প্রায় কোটি কোটি টাকা। মৃত্যুর আগে ওই সকল সোনা তিনি জ্যাংয়ের বাবার হাতে তুলে দিতে চেয়েছিলেন। তবে তার হঠাৎ মৃত্যুর পর সরকার তাদের পৈতৃক সম্পত্তি, মানে বাড়িটিকে ভেঙে তার উপর একটি জেলখানা বানিয়ে ফেলে। হঠাৎই জ্যাংয়ের ঘুম ভেঙে যায়। স্বপ্নে তার গ্র্যান্ডফাদারকে দেখে তার তো একেবারেই নেশা কেটে গেছে। সেই বাক্সের মধ্যে পুরনো একটি ম্যাপ এবং সোনার একটি বিস্কিট পায়। এরপর যখন সে এই ম্যাপের সাথে শহরের ওই জেলখানার ম্যাপ মিলিয়ে দেখে, পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ আসলে এই দুটি ম্যাপ একেবারেই মিলে গেছে। যার ফলে জ্যাং সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক ওই জেলের মধ্যে প্রবেশ করে তার পৈতৃক সম্পত্তি, ওই সকল সোনার বিস্কিটগুলিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে। এতে তার সিনেমা বানানোর স্বপ্ন পূরণ হয়ে যাবে। এই পরিকল্পনা করে সে তার প্রতিবেশীর ল্যাপটপটিকে চুরি করে বিল্ডিং থেকে ফেলে দেয়। এই অপরাধের জন্য তার কিছু মাসের সাজা হয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে শহরের সেই জেলে কয়েদি হিসেবে নিয়ে যায়। জেলে পৌঁছে সে দেখে সকল কয়েদিরা মিলে ক্র্যাব নামে একজন কয়েদির জন্মদিন বেশ ধুমধাম করে পালন করছে। জন্মদিন উদযাপন করার পর সে জ্যাংয়ের সাথে পরিচয় করে, কারণ জ্যাং তার সাথে একই সেলে ছিল। আসলে ক্র্যাব নামের এই অপরাধীর একজন খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল, যার নামও ছিল জ্যাং। এই কারণেই সে জ্যাংকেও তার খুব ভালো বন্ধু বানিয়ে নেয় এবং জেলের মধ্যে অন্য অপরাধীদের থেকে সবসময় তাকে সুরক্ষিত রাখার কথাও দেয়। তবে জ্যাংয়ের উদ্দেশ্য এখানে কোনো বন্ধু বানানো ছিল না। সে এসেছিল তার পৈতৃক সম্পত্তি, মানে ওই কোটি কোটি টাকার গুপ্তধন সোনাগুলিকে উদ্ধার করতে। জেলখানার মধ্যেই ছিল একটি পুরনো গাছ, যার আশপাশে ম্যাপ অনুযায়ী একটি কুয়ো থাকার কথা ছিল, এবং ওই কুয়োর মধ্যেই সকল সোনা তার গ্র্যান্ডফাদার রেখেছিল। জেলের মধ্যে ঘুরতে ঘুরতে আঙ্কেল লি নামে আর একজন কয়েদির সাথে জ্যাংয়ের পরিচয় হয়ে যায়। কিছুক্ষণ কথা বলার পর তিনি জ্যাংকে জানান এই কারাগারে 2টি গ্যাং রয়েছে এবং এখানে আসা সকল কয়েদিদেরকেই ওই 2টি গ্যাংয়ের মধ্যে একটিতে যুক্ত হতেই হয়। প্রথম গ্যাংটি ছিল ক্র্যাবের, যে সবসময় তার সঙ্গী কয়েদিদের রক্ষা করত এবং জেলে শান্তি ব্যবস্থা বজায় রাখার চেষ্টা করত। এদিকে অন্যদিকে আরেকটি গ্যাং ছিল ব্রাদার টাইগারের, যে খুবই ভয়ানক একজন কয়েদি ছিল। অন্য কয়েদিদের উপর অত্যাচার করা তার এক প্রকার পেশা ছিল। আঙ্কেল লি তাকে জানায়
জেলের ওয়ার্ডেনের সাথে যদিও বা কোনোদিন সে ঝামেলায় জড়ায় তাহলে সে হয়তো বেঁচে যাবে, কিন্তু ব্রাদার টাইগারের গ্যাংয়ের সাথে সে যেন কোনো রকম ঝামেলায় না জড়ায়। তাদের কথা শেষ না হতেই টাইগারের গ্যাং মেম্বাররা সেখানে এসে পৌঁছায় এবং জেলের সকল নতুন কয়েদিদের ধরে টাইগারের কাছে নিয়ে যায়। টাইগারের গ্যাং মেম্বাররা তাদের গ্যাংয়ে ওই নতুন কয়েদিদের যুক্ত হতে বলে, তবে যারা মানা করে তাদেরকে খুবই খারাপভাবে টর্চার করা হয়। এই সব কিছু দেখে জ্যাংয়ের আর কিছুই করার থাকে না। আঙ্কেল লির কথা তার মাথায় আসে, যার ফলে সে টাইগারের গ্যাংয়ে যুক্ত হতে রাজি হয়ে যায়। কিন্তু গ্যাংয়ে যুক্ত হওয়ার জন্য তাদেরকে জঘন্য একটি কাজ করতে হতো, সেটা হলো টাইগারের থুতু মেশানো চা তাদের প্রত্যেককে খেতে হতো। এবার বাধ্য হয়েই সকল কয়েদিদের সেই চা খেতে হয়। কিন্তু যখন জ্যাং সেটা খেতে যায়, একেবারে শেষ মুহূর্তে ক্র্যাব তার গ্যাং নিয়ে সেখানে এসে পৌঁছায়। সে টাইগারকে জানায় জ্যাং তার সাথে তারই সেলে থাকে এবং তারা খুবই ভালো বন্ধু, সে তার গ্যাংয়েরই মেম্বার। এটা শুনে টাইগার রেগে গিয়ে তাদেরকে জানায় আজ থেকে জ্যাংয়ের জীবন সে জাহান্নুম বানিয়ে তুলবে। এবার সেই দিন দুপুরে জ্যাং যখন তার খাবার খাচ্ছিল, সেই সময় টাইগার এবং তার গ্যাংয়ের লোকজন সেখানে এসে তাকে বিরক্ত করতে শুরু করে। তার খাবারে মৃত আরশোলা দিয়ে তাকে জোর করে খাওয়ার জন্য। কিন্তু তখনই ক্র্যাব সেখানে এসে এটা দেখে ফেলে, যার ফলে দুটি গ্যাংয়ের মধ্যেই লড়াই বেঁধে যায়। তো যাই হোক, পরদিন জ্যাংকে জেলে নানান জায়গা পরিষ্কার রাখার কাজ দেওয়া হয়, তবে তার মাথায় তো অন্য কিছুই ঘুরছে। পরিষ্কার করার বাহানায় সে ম্যাপে থাকা ওই কুয়োটিকে খোঁজার চেষ্টা করতে থাকে, যার মধ্যে ওই সোনাগুলিকে লুকানো রয়েছে। তবে অনেকটা চেষ্টার পরেও সে কিছুই খুঁজে পায় না। এরপর সে জেলের লাইব্রেরিতে গিয়ে পৌঁছায়, যেখান থেকে সে অবাক করা কিছু তথ্য খুঁজে পায়। আসলে কয়েক বছর আগেই এই জেলের ভিতরে অনেক কিছুই ভেঙে নতুন করে বানানো হয়েছিল। এই কারণেই ওই কুয়োটি হয়তো নিচে চাপা পড়ে গেছে। তবে এই জেলের নতুন একটি ম্যাপ তৈরি করা হয়েছে, যেটি জেলের ফাইল রুমে পাওয়া যাবে। এই সব কিছু ভাবতে ভাবতেই তখনই পিছন দিক থেকে টাইগার এবং তার গ্যাং সেখানে এসে তাকে সজোরে আঘাত করে। সারাদিন জ্যাংয়ের আর কোনো খোঁজই পাওয়া যায় না। ডিউটি শেষে তাকে পুনরায় সেলে ফিরে আসার কথা ছিল, যার ফলে ক্র্যাব টাইগারের কাছে গিয়ে জ্যাং সম্পর্কে জিজ্ঞাসা করে। টাইগার তাকে জ্যাংয়ের খোঁজ দেবে তো বলে, তবে একটি শর্তে, যদি সে তার থুতু দেওয়া চা খায়। এবার যেহেতু ক্র্যাবের কাছে আর কোনো উপায় ছিল না, বন্ধুর প্রাণ বাঁচানোর জন্য সে তার কথায় রাজি হয়, কারণ সে জ্যাংকে তার সবথেকে প্রিয় বন্ধু বানিয়েছিল। এই দুর্বলতার সুযোগ নিয়ে টাইগার তাকে ভালোভাবেই অপমান করে। তারপর তাকে জানিয়ে দেয় তার প্রিয় বন্ধু জেলখানার আবর্জনাতে পড়ে আছে। এটা শুনেই ক্র্যাব সেখানে গিয়ে দেখে খুবই খারাপভাবে হাত পা বেঁধে প্লাস্টিক মুখে জড়িয়ে তাকে ফেলে রাখা হয়েছে। সময় মতো ক্র্যাব সেখানে পৌঁছে জ্যাংয়ের প্রাণ বাঁচায়। তার বন্ধুর এই খারাপ অবস্থা দেখে ক্র্যাব সিদ্ধান্ত নেয় টাইগারকে যেভাবেই হোক সে এর শাস্তি দেবে। জ্যাংও তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু তার মাথায় চলছে এক আলাদা রকমেরই পরিকল্পনা। যখন দুটি গ্যাংয়ের মধ্যে লড়াই বেঁধে যাবে, এই হুড়োহুড়িতে জেলের সকল গার্ডেরাই ব্যস্ত হয়ে পড়লে এই ফাঁকে ফাইল রুম থেকে জেলের নতুন ম্যাপটিকে সে বার করে নিয়ে আসবে। পরদিন ঠিক তার পরিকল্পনা মতোই কাজ হয়। দুটো গ্যাং একে অপরের সম্মুখে উপস্থিত হয়ে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এই হুড়োহুড়ির মধ্যেই সুযোগ বুঝে জ্যাং গার্ডের কাছ থেকে ফাইল রুমের চাবি চুরি করে রুমটিকে খোলার চেষ্টা করে। কিন্তু সেই সময় টাইগার এবং তার গ্যাং তাকে ধরে ফেলে এবং খুবই খারাপভাবে তাকে মারধর করে। দুর্ভাগ্যবশত এই মারপিটের মধ্যেই চাবিটিকে সে কোথাও হারিয়ে ফেলে। অবশেষে গার্ডেরা জেলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সকল কয়েদিদের অন্ধকার কারাগারে বন্ধ করে দেয়। জ্যাং ভিতর ভিতর খুবই উদাস ছিল, কারণ কারাগার থেকে সে কোনোভাবেই তার পৈতৃক সম্পত্তি মানে ওই সোনাগুলিকে নিতে পারবে না। এই কারণে সে প্রচণ্ড রেগে ক্র্যাবকে জানায়, তোমার আমাকে রক্ষা করার কোনো দরকারই নেই, কারণ যবে থেকে তুমি আমার জীবনে এসেছো তবে থেকেই আমার জীবন সহজ হওয়ার পরিবর্তে আরও কঠিন হয়ে গেছে। এই কারণেই সে ক্র্যাবকে অনুরোধ করে এই রকম ফালতু ঝামেলায় সে যেন আর কোনোদিনই তাকে না জড়ায়, তাকে যেন একটু একা থাকতে দেয়। এই কথাগুলি শুনে ক্র্যাবের খুবই খারাপ লাগে, কারণ সে তো শুধু জ্যাংকে রক্ষাই করছিল। কিছুক্ষণ পর জ্যাং বুঝতে পারে তার এত কিছু বলা ভুল হয়েছে, কারণ আসলেই তো ক্র্যাব বন্ধুর মতো তাকে রক্ষা করে আসছে। ক্র্যাবও কিছুক্ষণ পর জ্যাংয়ের কাছে ক্ষমা চায় এবং জানায় জীবনে তার সবথেকে কাছের মানুষ হলো তার বন্ধুরা এবং তার একমাত্র মেয়ে। এই পৃথিবীতে তার আর কেউই নেই। এই কারণেই সে জ্যাংকে নিজের সবথেকে কাছের বন্ধু বানিয়েছে।
তাই যখনই তার ওপর টাইগার অত্যাচার করে তখনই আর সে নিজেকে সামলাতে পারে না, টাইগারের সাথে ঝামেলায় জড়িয়ে যায়। আসলে তার মতো একটি ভালো বন্ধু ছিল তার, যার নামও ছিল জ্যাং। তারা এতটাই ভালো বন্ধু ছিল, একদিন ক্র্যাবকে কিছু শত্রুদের হাত থেকে রক্ষা করতে গিয়ে সে তার নিজের প্রাণ দিয়ে দেয়। সেই দিনের পর থেকেই ক্র্যাব শপথ নেয়, যতদিন তার প্রাণ আছে ততদিন তার প্রিয় বন্ধুদের সে রক্ষা করে যাবে। এই সব কিছু শুনে জ্যাংয়ের আবারও খুব খারাপ লাগে। সে ক্র্যাবের কাছে ক্ষমা চায় এবং এই জেলে আসার আসল উদ্দেশ্যটা তার কি সেটা তার কাছে খুলে বলে। সে ক্র্যাবকে জানিয়ে দেয় এই জেলখানার কোনো এক জায়গায় তার পূর্বপুরুষদের সোনা দাফন করা আছে, যেটা নেওয়ার জন্যই সে এখানে এসেছে। ক্র্যাব তাকে এতটাই ভালো বন্ধু ভেবেছিল, সে তাকে এই কাজে সাহায্য করতে রাজি হয়ে যায়। তবে সোনার কোনো রকম ভাগ সে চায় না, কারণ এই সম্পত্তি তার পূর্বপুরুষের, যার উপর সম্পূর্ণ অধিকার তারই আছে। এরপর তারা দুইজনে মিলেই ওই ম্যাপটিকে চুরি করার জন্য একটি পরিকল্পনা বানায়। পরিকল্পনা মতো তারা লন্ড্রি রুমে গিয়ে একটি গার্ডের গায়ে এক প্রকার পাউডার দিয়ে দেয়, যার কাছে জেলখানার ফাইল রুমে চাবি থাকে। কিছুক্ষণের মধ্যেই তার শরীর প্রচণ্ডভাবে জ্বলতে শুরু করে। তারা ওই গার্ডকে সাহায্য করার বাহানায় দ্রুত এমার্জেন্সি রুমে নিয়ে যায় এবং এই ফাঁকে জ্যাং গার্ডের পোশাকে জেলখানার ফাইল রুম থেকে নতুন ম্যাপটিকে চুরি করে ফেলে। ম্যাপ অনুযায়ী তারা দেখে ওই কুয়োটি আর কোথাও নয়, জেলখানার লন্ড্রি রুমেই রয়েছে। ম্যাপ অনুযায়ী তারা লন্ড্রি রুমে গিয়ে দেখে একটি গোপন বেসমেন্ট সেখানে আছে। সেই বেসমেন্টে তারা বিশাল বড় একটি দেওয়াল দেখতে পায়। জ্যাংয়ের পুরোপুরি বিশ্বাস ছিল এই দেওয়ালের ওই পারে তার পৈতৃক সোনাগুলি রয়েছে। তবে সেই দেওয়ালটিকে ভাঙতে হলে তাদের কিছু জিনিসের দরকার ছিল, একটি ড্রিল, দুটি হাতুড়ি। তখন জ্যাংয়ের মাথায় একটি আইডিয়া আসে। লন্ড্রি রুমের ওয়াশিং মেশিনের মোটর বার করে সেটিকে বালতির মধ্যে ফিট করে চটজলদি একটি ড্রিল বানিয়ে ফেলে। এরপর সেখানে কাজ করার বাহানায় জেলখানার গার্ড একবার চক্কর লাগিয়ে সেখান থেকে চলে গেলেই বেসমেন্টে তারা ড্রিল দিয়ে প্রথমে দেওয়ালটিকে ফুটো করে নেয় এবং হাতুড়ি দিয়ে বেশ কয়েকবার আঘাত করতেই দেওয়ালটি ভেঙে যায়। দেওয়ালটি ভাঙতে সে অবাক হয়ে যায়। আসলে এই দেওয়ালের ওই পারে তাদের পৈতৃক সম্পত্তির ধ্বংসাবশেষ এখনও রয়েছে। জ্যাং আর দেরি না করে সোনাগুলিকে খুঁজতে লেগে যায়। এদিকে উপরে ক্র্যাব পাহারা দিতে থাকে, যাতে গার্ডদের সেখানে আসতে দেখে সে সময় মতো খবর দিতে পারে। এইভাবে বেশ কিছু সময় কেটে যায়, কিন্তু এখনো পর্যন্ত সেই সোনা সে কোথাও পায় না, যার ফলে অবশেষে সে হার মেনে নেয়, উদাস হয়ে বসে পড়ে। জ্যাংয়ের মনে হয় হয়তো তার আগেই কেউ এই সোনাগুলিকে নিয়ে গেছে। তার এতদিনের স্বপ্ন ক্ষণিকের মধ্যেই ভেঙে যায়। এখান থেকে যাওয়ার আগে ক্র্যাব দেওয়াল থেকে কাঠের ওই টুকরোটিকে সরাতেই অদ্ভুতভাবে দেওয়ালে একটি সিন্দুক এমনিতেই খুলে যায়, যার পিছনে লুকোনো ছিল তার পৈতৃক সম্পত্তি, মানে তার গ্র্যান্ডফাদারের ওই সোনার বিস্কিটগুলি, যার বাজার মূল্য প্রায় কোটি কোটি টাকা। এতগুলো সোনা দেখে জ্যাং তো একেবারেই অবাক। তবে তাদের এখন এই সোনাগুলিকে এই জেল থেকে যেভাবেই হোক বার করতেই হবে। এই সব কিছু খুঁজে বার করতে প্রথম থেকেই ক্র্যাব তাকে অনেকটাই সাহায্য করে এসেছে, যার ফলে জ্যাং এই সোনার ভাগ তাকে দিতে চায়। তবে ক্র্যাব অপরাধী হলেও লোভী ছিল না। এই সম্পত্তি তার পূর্বপুরুষদের, যার একমাত্র অধিকার শুধু তারই। এখানেই ক্র্যাব তার আসল বন্ধুত্বের পরিচয় দেয়। এরপর সোনাগুলিকে তারা উপরে নিয়ে আসে। তারা পরিকল্পনা বানায় এই সকল সোনা কাপড় নিয়ে যাওয়ার গাড়িতে করে জেল থেকে তারা বার করবে, কারণ মেশিনগুলি এই মাসের 22 তারিখে জেল থেকে বাইরে যাবে এবং সেই একই দিন জ্যাংও তার সাজা শেষ করে জেল থেকে ছাড়া পাবে। কিন্তু সমস্যা হলো 22 তারিখ আসা পর্যন্ত এখনও অনেকটা সময় বাকি ছিল। এতদিন সোনাগুলিকে তাদের অন্যদের চোখের আড়াল থেকে লুকিয়ে রাখতে হতো। এখানে জ্যাংয়ের মাথায় একটি আইডিয়া আসে। সে সকল সোনা একটি অ্যাসিড ভর্তি বালতিতে রেখে দেয়, কারণ অ্যাসিড যাই হোক না কেন সোনাগুলিকে গলাতে পারবে না এবং কেউ সহজে এই বালতিতে হাতও দেবে না। তবে যাই হোক, পূর্বপুরুষদের এই সম্পত্তি পেয়ে সে তো অনেকটাই খুশি হয়, কারণ এই সোনাগুলির কারণেই এখন তার স্বপ্ন পূরণ হতে চলেছে। সে তার লেখা গল্পের উপর একটি সিনেমা বানাতে পারবে। কিন্তু পরদিন টাইগার আবারও তাদের উপর আক্রমণ করে। তাদের তিনজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং লড়াই করতে করতে হঠাৎই অ্যাসিড ভর্তি বালতিটি পড়ে যেতেই সকল সোনা টাইগার দেখে ফেলে। হইচইয়ের আওয়াজ শুনে ততক্ষণে জেলখানার গার্ডেরা সেখানে এসে পৌঁছেছে, কিন্তু ইতিমধ্যে সকল সোনা তারা আবারও লুকিয়ে রাখে।
এবং গার্ডেদের সামনে এমন ভান করে যে তাদের মধ্যে কিছুই হয়নি। ভুলবশত জ্যাং পড়ে যাওয়াতে সে শুধু তাকে সাহায্য করছিল। এবার ধরা পড়ার ভয়েও জ্যাং টাইগারের কথাই হ্যাঁ বলে দেয়, যেটা দেখে ক্র্যাবের খুবই খারাপ লাগে, কারণ জ্যাংয়ের কাছে তার বন্ধুত্বের থেকে সোনাগুলিই বড় ছিল। ক্র্যাবের এতটাই খারাপ লাগে, জ্যাংয়ের সাথে বন্ধুত্ব না রাখার সিদ্ধান্ত নিয়ে নেয় সে। সেই দিন ক্র্যাবের অসুস্থ মেয়ে কারাগারে তার সাথে দেখা করতে আসে। তার শরীর এতটাই খারাপ, কিছুদিনের মধ্যেই বড়সড় অপারেশন করাতে হবে, হয়তো সে আর বাঁচবে না। তার মেয়ে এই শেষ জীবনে তার বাবাকে তার পাশে পেতে চায়, যার জন্য তাকে এই জেল থেকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে। কিন্তু সাজা এখনও তার শেষ হয়নি। এই কারণেই সে জ্যাংয়ের সাথে দেখা করে, পুরনো কথা সব ভুলে এখান থেকে বেরোনোর পরিকল্পনা করার কথা বলে। সে তার সোনার কোনো রকম অংশ চায় না, সে শুধু জেল থেকে বেরিয়ে তার মেয়ের সাথে দেখা করতে চায়। কিন্তু টাইগার চায় না ক্র্যাব তাদের সাথে যুক্ত হোক। প্রথমে সে কাজ করতে তার সাথে মানা করে দেয়, তবে জ্যাং যেমন তেমনভাবে তাকে মানিয়ে নেয় এবং এরপর তারা জেল থেকে পালানোর পরিকল্পনা বানাতে শুরু করে। আর মাত্র 3 সপ্তাহ পর জেলে একটি অনুষ্ঠান হতে চলেছে। সেই দিনই তারা জেলের নিচের পুরনো একটি সুড়ঙ্গ দিয়ে সমুদ্রে লাফ দিয়ে এখান থেকে পালাতে পারবে। আর এই সুড়ঙ্গটি তারা ওই ম্যাপে দেখেছে। তবে এখানে একটি সমস্যা এসে দাঁড়ায়। সমস্যাটি হলো অনুষ্ঠানটি এখনও 3 সপ্তাহ পর হতে চলেছে, কিন্তু জ্যাং পরের সপ্তাহেই ছাড়া পেয়ে যাবে। এখানে সমস্যাটি ছিল তার পৈতৃক সম্পত্তি, মানে ওই সোনাগুলিকে জ্যাং এবং টাইগারের সাহায্য ছাড়া এই জেল থেকে বার করা অসম্ভব ছিল, যার কারণে তাকে আরও কিছুদিন যেভাবেই হোক জেলে থাকতে হতো। এই কারণেই তার সাজা বাড়ানোর জন্য টাইগার এবং ক্র্যাবের সাথে পরিকল্পনা করে দুটি গ্যাং ইচ্ছা করেই লড়াই শুরু করে দেয়। জেলের মধ্যে তারা এতটাই পরিস্থিতি খারাপ করে তোলে, গার্ডেরা তাদের সেলে আবারও বন্দি করে রাখে এবং তাদের সাজা কিছুদিন আরও বেড়ে যায়। এইভাবেই সময় কেটে যায়। অনুষ্ঠানের দিন সকল কয়েদিদেরকেই জেলকে সুন্দরভাবে সাজানোর দায়িত্ব দেওয়া হয় এবং এই ফাঁকে তারা বুদ্ধি করে বেলুনের মধ্যে এক প্রকার গ্যাস ভরে দেয়, যাতে তাতে বিস্ফোরণ ঘটাতে পারে। এবং এই বিস্ফোরণের কারণে যখন সকলেই ব্যস্ত হয়ে পড়বে, সেই ফাঁকে তারা এখান থেকে পালিয়ে যাবে। অনুষ্ঠান শুরু হয়ে যায়। সকলেই অনুষ্ঠানে ব্যস্ত হয়ে পড়ে। জেলের সকল কয়েদিদের সামনে জেলার স্পিচ দেয়। সেই মুহূর্তেই তারা বেলুনগুলিতে বিস্ফোরণ ঘটাতে শুরু করে। বিস্ফোরণের আওয়াজে জেলে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সকল গার্ডেরা কয়েদিদের সামলাতে ব্যস্ত হয়ে পড়লে এই সুযোগেই তারা 3 জনেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগোতে শুরু করে। কিন্তু সেই সময় জ্যাংয়ের পায়ে আঘাত লাগে, প্রচণ্ড রক্ত বেরোতে থাকে। এবার এটা দেখে ক্র্যাব ওই আঘাতটিকে প্লাস্টিক দিয়ে ভালোভাবে জড়িয়ে দেয়, কারণ যেভাবেই হোক তাদেরকে এগিয়ে যেতে হবে। তারা না থেমে আবারও সুড়ঙ্গ দিয়ে এগোতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর অবশেষে তারা সুড়ঙ্গের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছায়। ইতিমধ্যে জেলারের কাছে খবর পৌঁছে গেছে 3 জন কয়েদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তৎক্ষণাৎ সকল গার্ডেরাই জেলে তাদের খুঁজতে শুরু করে। এদিকে সুড়ঙ্গের শেষ মাথায় তারা এসে পৌঁছালেও সেখানে একটি বিশাল দেওয়াল ছিল। ম্যাপ অনুযায়ী এই দেওয়ালের ওই পারে বিশাল সমুদ্র রয়েছে, যার ফলে তারা তাদের বানানো একটি বম দিয়ে দেওয়ালটিকে উড়িয়ে দেয়। টাইগার এবং ক্র্যাব আগে থেকেই সেখানে একটি নৌকার ব্যবস্থা করে রেখেছিল। দড়ির মাধ্যমে তাদের এবার নিচে নামতে হতো। কিন্তু এই শেষ মুহূর্তে টাইগার তাদের সাথে প্রতারণা করে, একটি চাকু দিয়ে ক্র্যাবকে আঘাত করতে যায়। জ্যাং তাকে বাঁচাতে গেলেই তার আঘাত লাগে। টাইগার তাদেরকে মেরে তাদের সকল সোনা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল। আহত জ্যাং এক জায়গায় পড়ে থাকলেও টাইগার এবং ক্র্যাবের মধ্যে লড়াই হয়। খুবই খারাপভাবে টাইগার ক্র্যাবকে মারধর করে। জ্যাং তাকে জানায় সে তার সকল সোনা নিয়ে নিক, কিন্তু তার বন্ধু ক্র্যাবকে ছেড়ে দিক। তবে তার কথায় টাইগারের কোনো যাই আসে না। সে 2 জনের হত্যা করেই সকল সোনা নিজে হাতিয়ে নিতে চায়। ক্র্যাবকে সে উপর থেকে ফেলে দিতে যায়, কিন্তু সৌভাগ্যবশত একটি দড়ির মাধ্যমে সে ঝুলে থাকে, যার অন্য দিকটি জ্যাং ধরে ফেলে। 2 জনকে অসহায় দেখে টাইগার খুবই খুশি হয়, তাদেরকে নিয়ে মজা করতে থাকে, কিন্তু বলে না সত্যিকারের বন্ধু পাশে থাকলে সবকিছুই করা সম্ভব। তখনই ক্র্যাব সুযোগ বুঝে তাকে নিচের দিকে ফেলে দেয়। টাইগারের সাথে সাথে ওই সকল সোনাগুলিও সমুদ্রের গভীরে গিয়ে পৌঁছায়। এরপর সে ক্র্যাবকে উপরে তোলার চেষ্টা করে। সেই সময় তার চোখের সামনে ভেসে ওঠে ক্র্যাবের সাথে কাটানো মুহূর্তগুলি। আসলেই ক্র্যাব তার সত্যিকারের বন্ধু ছিল,
যে প্রথম থেকেই একজন সত্যিকারের বন্ধুর মতো তার পাশে থেকেছে, তাকে রক্ষা করেছে। শেষমেশ অনেক চেষ্টার পর ক্র্যাবকে সে উপরে তুলে নেয়। সৌভাগ্যবশত তারা প্রাণে বেঁচে যায়, তবে সেই সকল সোনা তাদের হাতছাড়া হয়ে যায়। কিছুক্ষণ পরেই গার্ডেরা সেখানে এসে পৌঁছায়। তারা স্যারেন্ডার করে দেয়। কিছুদিন পর জ্যাং এবং ক্র্যাবকে জেলার তার রুমে ডেকে পাঠায় এবং তাকে খবর দেয় তার মেয়ে এখন সুরক্ষিত আছে। অপারেশন ভালোভাবে সাকসেসফুল হয়েছে, তার মেয়ে বেঁচে আছে। জেলার জ্যাংকেও একটি খুশির খবর দেয় যে সোনাগুলি সমুদ্রে হারিয়ে গেছিল সেগুলিকে পাওয়া গেছে। ভালোভাবে তদন্ত করার পর জানা গেছে সেই সকল সোনার আসল মালিক হল জ্যাং, যেগুলি তার পূর্বপুরুষের ছিল। অবশেষে সরকার সেই সকল সোনা জ্যাংকে দিয়ে দেয়। জ্যাংয়ের কঠোর পরিশ্রমের ফল সে পায় এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো? মুভিটি সত্যিই অসাধারণ ছিল। জীবনে একজন ভালো বন্ধু পাশে থাকলে সব কিছুই করা সম্ভব। তো মুভির সম্পর্কে মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সকলের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, কারণ চ্যানেলে নতুন ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছেই নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।